ক্লাস 12 এর ছাত্রীদের বলছি, তোমাদের আগের দিন ডিটারমিনেন্টে কিছু অঙ্ক করিয়েছি, আজকে তোমাদের ডিটারমিনেন্টে প্রয়োগ করাবো। প্রয়োগে আছে কি, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় আর হচ্ছে গ্রামার টুলের সাহায্যে আমরা সমীকরণ সমাধান শেখাবো। সমীকরণ সমাধান তোমরা ক্লাস 9-এ যে সহজ সমীকরণ সমাধান শিখেছো সেটা আমরা আজকে ডিটারমিনেন্টের সাহায্যে শিখবো। প্রথমে আসি আমি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। আচ্ছা, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় যখনই করতে বলবে তার মানে ত্রিভুজে তিনটে বিন্দু স্থানাঙ্ক দেওয়া থাকবে। ত্রিভুজে যদি তিনটে বিন্দু স্থানাঙ্ক, একটা x1/1, তিনটে বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, তাই তো? তিনটে বিন্দু স্থানাঙ্ক দেওয়া থাকলে তোমরা কোঅর্ডিনেট জিওমেট্রির সাহায্যে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় ফর্মুলা আমরা শিখেছি। কি ফর্মুলা শিখেছিলাম? এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল শিখেছিলাম হাফ ইন্টু x1, একটা যেটা x1 যদি নিই y1 y2 মাইনাস y3 প্লাস x2 y3 মাইনাস y1 প্লাস x3 y1 মাইনাস y2। ঠিক আছে, এইটা আমরা শিখেছিলাম। কিন্তু এই ফর্মুলার সাহায্যে কিন্তু অঙ্কটা করলে হবে না, তোমাদের নির্ণায়কের সাহায্যেই বলে দেবে যে নির্ণায়কের সাহায্যে তোমাদের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এটা যদি আমরা নির্ণায়কের সাহায্যে করি, এটা আমাদের ফর্মুলাটা হচ্ছে হাফ ডিটারমিনেন্ট, আমাদের x1 y1 3 অর্ডারের আমাদের ডিটারমিনেন্ট হবে। ঠিক আছে, প্রথমে আমরা x1 y1, x2 y2 আর x3 তিনটে যে বিন্দু দেওয়া আছে পরপর আমরা লিখে নিলাম, তারপরে 1 1 1। এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা। ঠিক আছে, দেখো আমরা যদি এই বরাবর যদি এক্সপেনশনটা করি ঠিক আমাদের এটাই চলে আসছে, তাই তো? x1 ইন্টু y2 মাইনাস y3 x মাইনাস x2 y1 মাইনাস y3 মানে y3 মাইনাস y1 আর প্লাস, দেখো এটাই চলে আসছে। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, তাহলে এইভাবে লিখে নিয়ে তবে আমাদের এক্সপেনশনটা করতে হবে। ঠিক আছে, তাহলে এই আমরা একটা অঙ্ক করাবো। আচ্ছা, এখানে যদি এবিসি বিন্দু তিনটি যদি তোমাদের সমরেখ হয় তাহলে আমরা জানি যে ত্রিভুজের তিনটি বিন্দু সমরেখ হবে যদি ত্রিভুজের ক্ষেত্রফলটা যদি শূন্য হয়। তাহলে এইটা যদি ডিটারমিনেন্টটা যদি শূন্য হয়ে যায়, ভ্যালুটা যদি শূন্য হয়ে যায়, তাহলে এবিসি বিন্দু তিনটি কি বলবো? সমরেখে বলবো। ঠিক আছে, আজকে একটা অঙ্ক করাই প্রথমে। আচ্ছা, এখানে দেখো যে টি এর মান নির্ণয় করো যাতে এত এবং এত বিন্দু তিনটি সংযোগে উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল 12.5 বর্গ একক হয়। তাহলে আমরা তিনটে বিন্দু স্থানাঙ্ক দিয়ে দিয়েছে, আমাদের তার ক্ষেত্রফল বলে দিয়েছে, তাহলে টি এর মানটা নির্ণয় করো। তোমরা এই টাইপের অঙ্ক আগে করেছো, ক্লাস 11-এ করেছো। এটা আমরা ডিটারমিনেন্টের সাহায্যে করবো, প্রসেস একই রকম, শুধু ফর্মুলাটা আমরা ডিটারমিনেন্টে ইউজ করবো। তাহলে প্রথমে আমরা এই বিন্দুগুলো আমরা ধরে নিলাম। দেখো প্রথমে তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করে নাও। ত্রিভুজের ক্ষেত্রফলটা কি হবে? হাফ ডিটারমিনেন্ট আমি শিখিয়ে দিলাম। প্রথমে x1 y1 মানে -1t এইভাবে লিখে নিব, -1t, তারপরে t -2 1, তারপরে লিখবো t -2t। ঠিক আছে, এইভাবে লিখে নিলে, তারপরে 1 1 1 এইভাবে লিখে নিলে। ঠিক আছে, বর্গ একক। এবার আমাদের জাস্ট এক্সপেনশন এটা করে ফেলবো, ভেঙে ফেলবো। তাহলে এটা হবে হাফ, এটা এই বরাবর যদি আমরা ভেঙে দিই, ঠিক আছে, ফার্স্ট রো বরাবর আমরা ভাঙছি, -1 1 মাইনাস টি 1 মাইনাস টি মাইনাস টি টি মাইনাস 2 মানে এইটা বাদ যাবে, মাইনাস টি মাইনাস, ঠিক আছে, প্লাস, এবার প্লাস 1 1 ইন্টু এইটা বাদ যাবে, তার মানে টি স্কোয়ার মাইনাস 2t, তাই তো? টি স্কোয়ার মাইনাস 2t মাইনাস টি প্লাস 2। ঠিক আছে, তো বর্গ একক। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি মাইনাস টি, এটা কেটে যাচ্ছে, প্লাস টি। এখানে হচ্ছে -1 প্লাস টি, আর এই জায়গাটায় প্লাস টি স্কোয়ার মাইনাস 2t মাইনাস টি প্লাস 2। তাহলে এখানে দেখতে পাচ্ছি মাইনাস টি আর প্লাস টি কেটে যাচ্ছে, তাই তো?
তাহলে এখানে হচ্ছে মাইনাস হাফ টি স্কোয়ার মাইনাস 2t মাইনাস 1 প্লাস 2 মানে প্লাস 1 এত বর্গ একক। দেখো জাস্ট আমি এইভাবে ডিটারমিনেন্টটা আমি ভেঙে দিলাম, তাই তো। এবার আমাদের ত্রিভুজের ক্ষেত্রফলটা বলে দিয়েছে যে 12.5 বর্গ একক। তাহলে প্রশ্নানুসারে আমরা করব, প্রশ্নানুসারে টি এর মানটা তো আমাদের বের করতে হবে। তাহলে প্রশ্নানুসারে হাফ টি স্কোয়ার মাইনাস 2t প্লাস 1 ইকুয়াল টু 12.5 মানে 25/2। তাহলে এখানে অন 2 কেটে যাচ্ছে, তাহলে টি স্কোয়ার মাইনাস 2t প্লাস 1 ইকুয়াল টু 25 or t স্কোয়ার মাইনাস 2t মাইনাস 24 ইকুয়াল টু 0। তাহলে একবারে করে দিচ্ছি, হ্যাঁ, এটা হবে t মাইনাস 6, এটা হবে t প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে হয় t মাইনাস ইকুয়াল টু 6 নতুবা t ইকুয়াল টু মাইনাস 4। ঠিক আছে, তাহলে t এর আমাদের দুটো মান বেরোলো, 6 আর মাইনাস 4। ঠিক আছে, এরপরে আমি গ্রামার স্কুলটা আগে শেখাবো, যদি সময় থাকে তাহলে আমি আবার এর অঙ্ক আর একটা করিয়ে দেবো। ঠিক আছে, গ্রামার স্কুল আমরা যে বললাম, আগেই বললাম, গ্রামার স্কুলটা হচ্ছে সহ সমীকরণ আমাদের পড়ার যে পদ্ধতি সেটা হচ্ছে, আচ্ছা আমাদের ধরো a1x, আচ্ছা প্রথমে আমি বলে নিই এটা। দেখো এখানে, আচ্ছা আমরা এখন শেখাবো সরল সহ সমীকরণ সমাধান। আমি আগেই বললাম ক্লাস 9-এ আমাদের যদি দুটো ভেরিয়েবল থাকে, 3টে ভেরিয়েবলেরও অঙ্ক আমরা করেছি, দুটো ভেরিয়েবল যদি থাকে তাহলে আমাদের সহ সমীকরণ সমাধান, আমাদের সেই পদ্ধতিগুলো মনে আছে, যে পদ্ধতিগুলো আমরা করেছিলাম, যে অপনয়ন পদ্ধতি, পরিবর্তন পদ্ধতি, এখানে আমরা ডিটারমিনেন্টের সাহায্যে করব। সেখানেও আমাদের দেয়া ছিল সমীকরণ যে দেয়া থাকলেই আমাদের সমাধান করতে পারবো না, সেটাও আমরা শিখেছিলাম। তারপরে অসংখ্য সমাধান, একটিমাত্র সমাধান, এগুলো আমরা ক্লাস 9-এ শিখেছি। ঠিক আছে, এখানেও আমাদের কিভাবে ডিটারমিনেন্টের সাহায্যে, ডিটারমিনেন্টের এই রুলটাকে আমরা বলি ক্র্যামারস রুল। ঠিক আছে, ক্র্যামারস রুল বলি, ক্র্যামারস রুলের সাহায্যে সমাধান করো, তোমাদের পরীক্ষাতে এইভাবে থাকবে। নিয়মটা কি, ক্র্যামারস রুলটা কি, এখানে দেখো 3টে ভেরিয়েবল মানে আমাদের যতগুলো ভেরিয়েবল থাকবে তত অর্ডারের ডিটারমিনেন্টটা আমরা তৈরি করব। ঠিক আছে, 3টে ভেরিয়েবল মানে 3 অর্ডারের ডিটারমিনেন্ট হবে। যদি দুটো ভেরিয়েবল হয় তাহলে 2 অর্ডারের ডিটারমিনেন্ট হবে। প্রথমে আমরা দেখব, প্রথমে আমাদের ডেল্টা, মানে ডেল্টাটা কি, প্রথমে আমাদের ডেল্টা হচ্ছে এক্স ওয়াই জেড এর কোফিশিয়েন্ট গুলো নিয়ে যে ডিটারমিনেন্টে পাবো সেটাকে আমরা বলবো ডেল্টা। ঠিক আছে, এক্স ওয়াই জেড এর কোফিশিয়েন্ট মানে এখানে এক্স এর কোফিশিয়েন্ট কি, a1 a2 a3। ঠিক আছে, ওয়াই এর কোফিশিয়েন্ট কি, b1 b2 b3, এইভাবে লিখবো কিন্তু। ঠিক আছে, জেড এর কোফিশিয়েন্ট হচ্ছে c1 c2 c3, জাস্ট যেভাবে আছে তোমরা এইভাবে সাজিয়ে নেবে। ডেল্টা হলো, এইটা হচ্ছে ডেল্টা। ঠিক আছে, ডেল্টা ওয়ানটা, এরপরে হচ্ছে ডেল্টা ওয়ান বের করবো। ডেল্টা ওয়ানটা কি, ডেল্টা ওয়ানটা হচ্ছে এক্স এর কোফিশিয়েন্ট যেটা আছে সেটা আমাদের, আচ্ছা আমাদের এক্স সমান, এখানে ডেল্টাটা তাহলে কি বললাম, যে এক্স বাই জেড এর কোফিশিয়েন্ট নিয়ে যে ডিটারমিনেন্টটা পাচ্ছি সেটা আমরা বের করলাম। ঠিক আছে, ডেল্টাটা যদি নট ইকুয়াল টু 0 হয়, ডেল্টাটা যদি নট ইকুয়াল টু 0 হয়, তাহলে আমরা এবার যদি একটিমাত্র সমাধান থাকে, এক্স ওয়াই এই সমীকরণের যদি একটিমাত্র সমাধান থাকে, তাহলে অবশ্যই আমাদের ডেল্টাটা নট ইকুয়াল টু 0 হবে। ঠিক আছে, মানে এক্স এর একটা মান, ওয়াই এর একটা মান, জেড এর একটা মানই থাকবে, তাহলে ডেল্টাটা অবশ্যই নট ইকুয়াল টু 0 হবে। এবার ডেল্টাটা যদি নট ইকুয়াল টু 0 হয়, তাহলে আমাদের এক্স এর মানটা হবে এক্স ইকুয়াল টু, আমরা বের করব ডেল্টা 1 বাই ডেল্টা, ওয়াইটা হচ্ছে ডেল্টা 2 বাই ডেল্টা, আর জেডটা হচ্ছে ডেল্টা 3 বাই ডেল্টা। ঠিক আছে, এখানে দেখো, এখানে আমাদের ডেল্টা, এখানে আমি দেখতে পেয়েছি ডেল্টাটা আমি বলেছি, তাহলে ডেল্টা ওয়ানটা কি, ডেল্টা ওয়ানটা হচ্ছে যখন এক্স এর ভ্যালুটা বের করছি, এক্স এর সহগগুলো বাদ দিয়ে দেবো। ডেল্টা ওয়ানটা সেটাই,
এক্স এর সহগগুলো এক্স এর সহগের জায়গায় আমি ঠিক কনস্ট্যান্টটা লিখে দেবো। কনস্ট্যান্টটা কিন্তু ইকুয়াল টু এই দিকে থাকবে, ইকুয়াল টু এই দিকে নয় কিন্তু, ঠিক আছে? কনস্ট্যান্টটা হচ্ছে ইকুয়াল টু এই দিকে রাখবো। তাহলে ঠিক কনস্ট্যান্টে কি বললাম, এক্স এর সহগের জায়গায় কনস্ট্যান্টটা লিখবো k1 k2 k3, আর বাকি ডিটারমিনেন্টটা এটাই হবে b1 b2 b3 যেটা থাকবে সেটাই, ঠিক আছে? যখন x এর ভ্যালুটা বের করছি তাহলে ডেল্টা 1 বাই ডেল্টা 1টা আছে কি বললাম, যে x এর কোএফিসিয়েন্টের জায়গায়, যেহেতু x এর ভ্যালুটা বের করছি x এর কোএফিসিয়েন্টের জায়গায় আমরা কনস্ট্যান্টটা বসাবো। তাহলে ডেল্টা 2টা কি হবে, ডেল্টা 2টা হচ্ছে, তাহলে ডেল্টা 2 y হচ্ছে ডেল্টা 2 বাই ডেল্টা, তাহলে y এর ভ্যালুটা বের করছি, তাহলে এখানে y কোএফিসিয়েন্টের জায়গায় আমরা কনস্ট্যান্টটা বসাবো। তাহলে a1 a2 a3, ঠিক y এর কোএফিসিয়েন্ট যেখানে আছে, y কোএফিসিয়েন্ট কি b1 b2 b3, এখানে লিখব k1 k2 k3, ঠিক আছে? আর বাকি যেটা থাকবে সেটাই পড়ে থাকবে। ডেল্টা 3টা কি একই রকম ভাবে z এর কোএফিসিয়েন্টের জায়গায় আমরা কি লিখব, কনস্ট্যান্টটা লিখব a1 a2 a3 b1 b2 b3, আর এটা হচ্ছে k1 k2 k3, ঠিক আছে? এবার দেখো আমি বললাম যদি ডেল্টা নট ইকুয়াল টু, যদি এই সমীকরণের একটি মাত্র সমাধান থাকে তাহলে ডেল্টাটা নট ইকুয়াল টু অবশ্যই 0 হতে হবে, ঠিক আছে? ডেল্টাটা যদি নট ইকুয়াল টু 0 হয় এবং তাহলে আমরা বলবো এর একটি মাত্র সমাধান থাকবে। এরপরে যদি আমাদের, তোমরা ক্লাস 9-এই শিখেছিলে যে অসংখ্য সমাধানও থাকতে পারে, যদি ডেল্টা ইকুয়াল টু ডেল্টা 1 ইকুয়াল টু ডেল্টা 2 ইকুয়াল টু ডেল্টা 3 তিনটেই যদি 0 হয়ে যায় তাহলে আমরা বলবো এই সমীকরণে অসংখ্য সমাধান থাকবে, ঠিক আছে? আর যদি ডেল্টাটা ইকুয়াল টু 0 হয়, ডেল্টা ইকুয়াল টু 0 হচ্ছে, ঠিক আছে? ডেল্টা ইকুয়াল টু 0 হচ্ছে, অথচ এদের মধ্যে যে কোনো অন্ততপক্ষে একটা নট ইকুয়াল টু 0, নট ইকুয়াল টু 0, ডেল্টা 0 কিন্তু ডেল্টা 1 নট ইকুয়াল টু 0, তাহলে এটা কি কনসিস্টেন্ট হচ্ছে না, এটা তাহলে কোনো সলিউশন পাবো না। তাহলে কি বললাম, ডেল্টাটা নট ইকুয়াল টু যদি 0 হয় তাহলে একটি মাত্র সমাধান পাবো, আর তিনটেই যদি চারটেই 0 হয়ে যায় তাহলে অসংখ্য সমাধান পাবো, আর ডেল্টাটা 0 হচ্ছে তার, আর ডেল্টা 1 বা ডেল্টা 2 বা ডেল্টা 3 তার মধ্যে যে কোনো একটাকে যদি নন 0 হয়ে যায় তাহলে আমি কি বলবো, যে কোনো সমাধান পাবো না। এবার আমি একটা অঙ্ক করাবো তোমাদের। আচ্ছা দেখো এখানে এটা সমাধান করতে দিয়েছে, ক্যামাস রুলের সাহায্যে সমাধান করো। তাহলে প্রথমেই আমরা কি বের করব, ডেল্টাটা বের করব। ডেল্টা মানে হচ্ছে এখানে x বাই z এর সহগগুলো নিয়ে, যেখানে আমাদের এটা পাচ্ছি না x এ, দেখো x y এখানে কিন্তু z আছে, মানে তার মানে এখানে z আছে, মানে 0 ইনটু z, সেজন্য এখানে জেডটা নেই, দেখতে পাচ্ছি না আমি, তাই তো? তাহলে z এর কোএফিসিয়েন্টটা কি, এই ফার্স্ট ইকুয়েশনে হচ্ছে 0। তাহলে প্রথমে আমাদের 1, প্রথমে x এর সহগগুলো লিখে নিই, তারপরে y এর সহগ লিখবো, তারপর z এর সহগ লিখবো, এইভাবে লিখতে পারো, x y z এইভাবেও লিখতে পারো। এখানে 1 1 3 0, ঠিক আছে? তারপরেরটা হচ্ছে দেখো x টা কত, x এর সহগটা 0 1 3, দেখো যেখানে পাচ্ছি না সেখানে কিন্তু আমি 0 করে লিখে নিচ্ছি, ঠিক আছে? এখানে দেখো x এর সহগটা কত, x এর সহগটা 0, আর y এর সহগ কত, y এর সহগ এখানে উল্টো পাল্টা করে আছে, ঠিক আছে? এখানে দেখে নেবে কোনটা কার সহগ, y প্রথমে x এর সহগ, তারপরে y এর সহগ, তারপরে কিন্তু z এর সহগ লিখছি, তারপরে y এর সহগটা কত 4, আর z এর সহগটা কত 1, ঠিক আছে? এবার আমরা দেখে নেবো এটা ডেল্টা নট ইকুয়াল টু 0 কিনা। এটা তো খুবই সোজা এক্সপ্রেশনটা। তাহলে 1 ইনটু এই কলাম ধরে করব, ফার্স্ট কলাম ধরে, যেহেতু 0 0 আছে তাহলে ফার্স্ট কলাম ধরে আমরা যদি করি 1 ইনটু 1 মাইনাস 12, তাহলে কত হচ্ছে -11, এটা নট ইকুয়াল টু 0, ঠিক আছে? এরপরে ডেল্টা 1টা বের করব। ডেল্টা 1 মানে হচ্ছে ঠিক x এর কোএফিসিয়েন্টের জায়গায় আমরা কি করব, কনস্ট্যান্ট গুলো বসিয়ে দেব, তাই তো? তাহলে 4 7 6 বসিয়ে দিলাম, বাকি যেগুলো আছে সেগুলো লিখে নিলাম 0 3 1। আমরা এই বরাবর, এখানে যেহেতু 0 আছে আমরা এই বরাবর করলে আমাদের কি হবে, এক্সপ্রেশনটা অনেকটা সোজা হয়ে যাবে। 4 ইনটু 1 মাইনাস 12, তাই তো? মাইনাস 3 ইনটু এটা হচ্ছে 7 মাইনাস
18 তাহলে কত হচ্ছে এটা, তাহলে হচ্ছে -11 তাই তো, তার মানে হচ্ছে -44 আর এটা হচ্ছে মাইনাস প্লাস হয়ে যাবে, এটা -30 প্লাস 33 তার মানে এটা কত হচ্ছে -11। ঠিক আছে, ডেল্টা 1 বের করে নিলাম। ডেল্টা 2টা আমি কি করব, একই রকম ভাবে আমি যদি y এর কোএফিসিয়েন্টের জায়গায় আমরা কি করব, ঠিক এইখান থেকে করবে, কিন্তু y এর কোএফিসিয়েন্টের জায়গায় আমরা কনস্ট্যান্টটা বসিয়ে দেব। কনস্ট্যান্ট হচ্ছে 476, তাহলে 1 0 0 4 7 6 0 3 1। ঠিক আছে, বসিয়ে দিলাম। এবার আমরা এইটা ধরে করব, যেহেতু 0 0 আছে, তাহলে 1 ইন্টু 7 মাইনাস 18, তাহলে কত হচ্ছে এটা -11, এটা -11 হলো। এবার ডেল্টা 3টা আমি বের করব। ডেল্টা 3 হচ্ছে খুব সোজা অঙ্কগুলো। ডেল্টা 3 আমাদের, তাহলে এখানে জেড এর কোএফিসিয়েন্টের জায়গায় আমরা কনস্ট্যান্টটা লিখবো, তাহলে 1 0 0 3 1 4, জেড এর কোএফিসিয়েন্টটা 4 7 6, তাহলে কত হচ্ছে, এই কলাম ধরে করব 1 ইন্টু 6 মাইনাস 28, তাহলে কত হচ্ছে এটা -22। তাহলে এখানে x ইকুয়াল টু কি লিখবো, এবার x y z টা বের করে নেব, তাই তো। তাহলে x সমান কি হবে, ডেল্টা 1 বাই ডেল্টা, তার মানে কত হচ্ছে মাইনাস ডেল্টা 1টা কত -11 বাই -11, তাহলে 1 y টা কত ডেল্টা 2 বাই ডেল্টা, এটা হচ্ছে -11 বাই -11, তাহলে 1 হচ্ছে। এরপর হচ্ছে ডেল্টা 3টা বের করব, এই জেডটা বের করব, জেড হচ্ছে ডেল্টা 3 বাই ডেল্টা, তাহলে এখানে ডেল্টা 3 এর এটা কত -22 বাই -11, তার মানে কত হচ্ছে 2। তাহলে আমাদের ভ্যালুগুলো কি হলো, x এর মান 1, y এর মান 1 আর z এর মান হচ্ছে 2 বেরোলো। ঠিক আছে, আচ্ছা এই অঙ্কটা দেখো, এই অঙ্কটাতে কিন্তু আমি পুরো অঙ্কটা করে দেবো না, এটা সমাধান বলেছে। এই যে অঙ্কটা আমরা পুরো অঙ্কটা করে দেবো না, তোমাদের শুধু আমি হিন্টস দিয়ে দেবো, হিন্টস দিয়ে আমি পরের অঙ্কতে চলে যাব। এখানে দেখো 1/x প্লাস 1/y প্লাস 1/z ইকুয়াল টু 1 আছে। তোমরা এটা 1/x সমান আমরা ধরে নিচ্ছি a, যদি ধরে নিই 1/y সমান b ধরে নেবো, আর 1/z সমান c ধরে নেবো। ঠিক আছে, দিয়ে a b c দিয়ে আমরা ইকুয়েশনটা পেয়ে যাব। তাহলে ধরি 1/x সমান a, 1/y সমান b আর 1/z সমান c ধরে নিলাম। ঠিক আছে, তাহলে ইকুয়েশনটা কি হলো, ফার্স্ট ইকুয়েশনটা হলো a প্লাস b প্লাস c ইকুয়াল টু 1, সেকেন্ড ইকুয়েশনটা হলো 2a প্লাস 5b প্লাস 3c ইকুয়াল টু 0, আর থার্ড ইকুয়েশনটা হলো a প্লাস 2b প্লাস 5c ইকুয়াল টু 3। এটা আমরা পেয়ে গেলাম। এবার তোমার চেনা মনে হচ্ছে, তাই তো। এখানে কি করবো, এ বি সি মানটা প্রথমে বের করে নেব, তারপরে 1/x সমান কি হচ্ছে 1/a হয়ে যাবে, উল্টে যাবে। তাহলে প্রথমে আমাদের, আচ্ছা প্রথমে তাহলে এ বি সি মানটা আমরা যদি বের করে নিই, তাহলে এখানে দেখো ডেল্টাটা বের করবো। ডেল্টা মানে হচ্ছে এ বি এর কোএফিসিয়েন্ট, এ বি সি এর কোএফিসিয়েন্ট হবে, তাই তো। তাহলে এখানে হবে 1 1 1, তারপর হচ্ছে 2 5 3, এ বি সি এর কোএফিসিয়েন্ট লিখছি, তারপরেরটা হচ্ছে 1 2 5। ওকে, এটা তোমরা বের করবে। ডেল্টা 1টা বের করবে, ডেল্টা 1টা এটা এক্সপেনশনটা ভেঙে নিলে, এরপর হচ্ছে ডেল্টা 1, ডেল্টা 1টা হচ্ছে আমি লিখে দিচ্ছি, এক্সপেনশনটা তোমরা নিজেরা করবে, আমি মানগুলো শুধু বসিয়ে দেবো এখানে। ঠিক আছে, এরপর হচ্ছে ডেল্টা 1 হচ্ছে কি করব, ডেল্টা 1 এর জায়গায় আমরা ঠিক এই কনস্ট্যান্ট এর যে কোএফিসিয়েন্ট তার জায়গায় আমরা কি লিখবো, কনস্ট্যান্টটা লিখবো। কনস্ট্যান্টে কি আছে 1 0 3 1 5 2। ঠিক আছে, 1 3 5, এটা হচ্ছে ডেল্টা 1। ডেল্টা 2টা কি হবে, ডেল্টা 2টা হচ্ছে এখানে ঠিক বি এর কোএফিসিয়েন্টের জায়গায় আমরা কনস্ট্যান্টটা লিখবো 1 2 1, বি এর কোএফিসিয়েন্টটা কত আছে 1 5 2 এর জায়গায় আমরা লিখবো 1 0 3 1 3 5। ওকে, এটা লিখলাম। এরপর হচ্ছে ডেল্টা 3,
ডেল্টা থ্রিটা আমরা কি করব, ঠিক আমাদের এইখান থেকে জেড এর কোফিসিয়েন্টের সি এর কোফিসিয়েন্টের জায়গায় আমরা কনস্ট্যান্টটা লিখবো। তাহলে 1 2 1 1 5 2 আর কনস্ট্যান্ট হচ্ছে 1 0 3। এই ভ্যালুগুলো আমরা বের করে নেব। ঠিক আছে, ভ্যালুগুলো বের করে নিয়ে এগুলো জাস্ট এক্সপেনশন বের করতে হবে। এই ইকুয়াল টু কি হবে, ডেল্টা 1 বাই ডেল্টা, বি ইকুয়াল টু কি হবে, ডেল্টা 2 বাই ডেল্টা, ডেল্টা 2 বাই ডেল্টা, আর সি ইকুয়াল টু হবে ডেল্টা 3 বাই ডেল্টা। ঠিক আছে, তাহলে এবিসি মানটা পেলাম। তাহলে এক্স ওয়াই জেড এর মানটা বের করতে বলেছে। তাহলে এবিসি মানটা আমরা প্রথমে বের করে নিই। দেখো এখানে এই অঙ্কটা একটু ভুল হয়েছিল, এখানে 5 লিখে ফেলেছিলাম, 4 হবে এখানে। ঠিক আছে, এটার এক্সপেনশনটা, তাহলে এখানে এইগুলো 4 হয়ে যাচ্ছে। এবার এক্সপেনশনটা এটা ভাঙলে এটা হচ্ছে ইকুয়াল টু 8 হবে। এটা ভেঙে নেবে তোমরা, এক্সপেনশনটা তো পারোই করতে। এখানে ডেল্টা 1 8 হবে, ডেল্টা 2টা -8 আর ডেল্টা 3টা হচ্ছে 8 হবে। ঠিক আছে, এবার আমাদের ভ্যালুটা এবিসি মানটা আমরা বের করে নেব। ডেল্টার মানটা জানি, এবিসি মানে ডেল্টা 1 মানে 8 বাই 8, 8 বাই 8, তার মানে 1 হচ্ছে। বি এর মানটা হচ্ছে কত, ডেল্টা 2 হচ্ছে -8 বাই 8, তার মানে হচ্ছে -1 হচ্ছে। আর সি এর ভ্যালুটা কত হচ্ছে, ডেল্টা 3 মানে 8 বাই 8, তার মানে কত হচ্ছে, 1 হচ্ছে। এটা কিন্তু আমাদের ভ্যালু নয়, কিন্তু এখানে 1 চলে আসছে বলে আমাদের একই ভ্যালু বেরোবে। এবিসি মানটা বেরোলো, তাহলে এক্স কত হচ্ছে 1 বাই 8, তার মানে 1 ভ্যালুটা পুট করে দিলে 1 এর মানটা 1, 1 বাই 1, তাহলে 1 হচ্ছে। ওয়াইটা কত 1 বাই বি, তাহলে 1 বাই -1 মানে -1, আর জেড এর ভ্যালুটা কত 1 বাই সি মানে 1 বাই 1 মানে 1 হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এটা দেখো, দেখাও যে এত এবং এত বিন্দু তিনটি সমরেখ। তাহলে আমাদের প্রথমে বিন্দু তিনটি সমরেখ দেখাতে হবে, তার মানে কি, ত্রিভুজের ক্ষেত্রফলটা আমাদের দেখাতে হবে, ত্রিভুজের ক্ষেত্রফলটা 0 দেখাতে হবে। তাহলে এখানে আমাদের প্রথমে ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করবো ডিটারমিনেন্টের সাহায্যে, দিয়ে আমাদের সেটা ভ্যালুটা আমরা দেখাবো 0। তাহলে এখানে এটা ধরে নিলাম, এটা বি ধরে নিলাম, এটা সি ধরে নিলাম। তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ, এটা জানি a+1 a, দেখো a+1 a পরপর লিখছি, a+1, তাই তো, a+1 এটাই তো আছে, a+1 আর একটা হচ্ছে a+1 এর হোল স্কয়ার মাইনাস a স্কয়ার, পরপর লিখে দিলাম 1 1 1। এবার আমি দেখাবো যে এই যে